শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। আশা করি এই মুহূর্তে যারা আমাদেরকে পর্দায় দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে থাকার চেষ্টা করছেন। প্রিয় দর্শক, একটি দীর্ঘ অন্ধকার রাত কাটিয়ে নতুন দিনের নতুন সূর্য আমাদের মাঝে প্রাণশক্তির সঞ্চার করে। আঁধারের পর আলো আসে, যে কোনো সংকটের পর আমরা সম্ভাবনা খুঁজি, নতুন আশা আমরা দেখি। এবং সেমন একটি সময়ে কিন্তু আমরা এখন আছি, সকল সংকটের পর একটি নতুন স্বাভাবিক জীবনে ফিরছি, আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি। এমনই আনন্দ একটি সময়ে আমাদের সাথে তারকাকথনের সেটে আছেন ভীষণ প্রিয় দুজন মানুষ। চলুন আগে তাদের সাথে পরিচয় করি, তারপর তাদের সাথে গল্প করব আমাদের আনন্দ আয়োজন কি তা নিয়ে। শুরুতে আমাদের সাথে আছেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান। শুভ দুপুর। শুভ দুপুর। এবং আমাদের সাথে আছেন চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। শুভ দুপুর। দুজনের আসলে অনেক অনেক পরিচয় আছে, কিন্তু সর্বজন স্বীকৃত যে পরিচয়টি সেটি আমি তুলে ধরলাম। কেমন আছেন? আছি, ভালো আছি। গিয়াসও নিশ্চয়ই ভালো আছে। এবং দুজনের ভীষণ গুণগ্রাহী। আমি আয়োজনের শুরুতেই শুনছিলাম আলাদা আলাদাভাবে যে ভীষণ খুশি দুজনকে পেয়ে আজকের আয়োজনে। তাই আমার দায়িত্বটা বোধহয় আজকে একটুখানি কম, আপনাদের কাছে অনেক অনেক গল্প শুনবো। সামনেই তো আসছে আমাদের চ্যানেল আইয়ের জন্মদিন, আমাদের প্রিয় প্রতিষ্ঠান 1 অক্টোবর। তো চ্যানেল আইয়ের সাথে আপনাদের সম্পৃক্ততা, আপনাদের কর্মপরিধি কী ছিল সেগুলো নিয়েই শুনতে চাই। শুরুতে যদি আমি মতিন রহমান স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই, চ্যানেল আইয়ের প্রতি আসলে কি বলতে চান? চ্যানেলের সাথে কাজের অভিজ্ঞতা কবে থেকে শুরু? চ্যানেলের সাথে আমাদের বন্ধনটা, সম্পর্কটা পরিবারের মতো। তো পরিবারের মতন পরিবার সম্পর্কে তো বলা খুব কঠিন, তাই না? অনেক অনেক দিন, অনেক সময় আমরা পার করেছি চ্যানেলের সাথে, প্রায় এক যুগেরও বেশি আর কি। তো চ্যানেলের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, সেটা আমি যেটা বলতে চাচ্ছি, শুধু সিনেমা নয়। যেহেতু আমি সিনেমার লোক, আমরা সিনেমার মানুষ, সিনেমার যারা প্রডিউসার, ডিরেক্টর বা আর্টিস্টদের সঙ্গে একটা সম্পর্ক থাকে, কিন্তু চ্যানেলের সম্পর্কটা একটা অন্যরকম আর কি। মানে মানে এটা প্রকাশ করার মতো না আর কি। এটা ওরা যখন ডাকে, ওরা যখন কথা বলে, তখন মনে হয় যে আমার পরিবার থেকে তারা ডাকছে আর কি, আমাকে সেখানে যেতেই হবে। তো এই জন্যেই আমরা যারা সিনেমায় কাজ করি এবং চ্যানেল আই যখন আমাদেরকে কোনো অনুষ্ঠানে ডাকে, আন্তরিকভাবে তাদের সাথে থাকার আমরা চেষ্টা করি। দীর্ঘ পথ, কারণ তারা হৃদয়ে বাংলাদেশ ধারণ করে, আমরাও হৃদয়ে বাংলাদেশ ধারণ করি। আমার মনে হয় সেই কারণে আত্মিক সম্পর্কটা খুব সুদৃঢ় হবে আর কি। আমরা গিয়াসউদ্দিন সেলিম আপনার কাছে একটু শুনবো। চ্যানেলের সাথে আমার বেসিক্যালি যখন ইমপ্রেস টেলিফিল্ম ছিল, বেলি রোডে অফিস ছিল, সাগর ভাই, সিরাজ ভাই, আমার জাস্ট ক্যারিয়ারের শুরু থেকেই আসলে এক ধরনের, আমি তখন একদম নবীন নাট্যকার, শুধুমাত্র লিখতে শুরু করেছি। তখন থেকেই আমার যখন যে কোনো সময় আর কি, যে কোনো অসুবিধায় পড়লে, টাকার দরকার হলেই দেন আমি দৌড় দিতাম সাগর ভাইয়ের কাছে। সাগর ভাই, টাকা লাগবে। তো বলছো কত লাগবে? এত টাকা। তো উনি ওটা ব্যবস্থা করে দিতেন এবং পরবর্তীতে আমি আবার একটা কাজ করে যে স্ক্রিপ্ট দিয়ে সেটা আবার শোধ করতাম। তো এইটার একটা অদ্ভুত, মানে কীরকম যে বড় ভাইয়ের কাছে আবদার করার মতোই ছিল। তো এই সাপোর্টটা একটা আমি যখন আমার ক্যারিয়ারের শুরুতেই পেলাম, যখন আসলে আমার অত নাম নাই, কেউ আমাকে চিনেও না, কিন্তু সাগর ভাই ঠিকই চিনে নিয়েছে যে আমাকে দিয়ে ওনার একটুখানিও কাজ হবে সেই। তো এই দূরদর্শিতার কারণেই আসলে চ্যানেলেই আজকে এই জায়গায়। ইভেন তো সিরাজ ভাইয়ের কথাও যদি বলি, তো দেন ওনারা দুজন তো চ্যানেলের থেকে অবিচ্ছিন্ন অংশ না বোধ হয়, আমি যেটুকু দেখে আসছি মানে প্রথম থেকে। আর চ্যানেলাই বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন, এবং এটা একটা সাহসের ব্যাপার আছে আসলে, যে তখন বিটিভি শুধুমাত্র টেরেস্ট্রিয়াল চ্যানেল, আর শুধু অত টেলিভিশন সেট, অত কিছু হয়তো অত ব্যাপক না। ইন্ডিয়ান স্যাটেলাইট শুরু হয়েছে আমরা তখন দেখতে পাই। তো সেই সময়ে বাংলা আরেকটা স্যাটেলাইট চ্যানেল, প্রথম একটা স্যাটেলাইট চ্যানেলের উদ্যোগ নেয়া, এটা অনেক বড় সাহসিকতার ব্যাপার। এবং ফরচুন সবসময় সাহসীদের ফেভার করে, এবং চ্যানেলাই দীর্ঘ কত 24-25 বছরের বেশি সময় ধরে, নাকি 26 চলছে। হ্যাঁ, আমার যেটুক যে অক্টোবরের 1 তারিখ তো জন্মদিন, ওই দিন আমার বড় ছেলেরও জন্মদিন, এই জন্য সবসময় মনে থাকে। তো আমার চ্যানেলাই
এবং সামনে আরো অনেক দূর এগিয়ে যাবে, এটা আমার মনে হয় আর কি। এখন তাহলে কি মনে হয় যে এখন ছেলের পুত্র সন্তানের বয়স কত এখন? ও চ্যানেলের সমসাময়িকী, তাহলে কত আমরা একটু শুনি, বলুন ও তাহলে। 26-এ পড়লো। তাহলে আমরাও এবার 26-এ পদার্পণ করতে চাচ্ছি, আমাদের একই তো, গৌরবে ওর নিজে আর প্রতি বয়স বছর। কি তারপরে কিন্তু আপনার দুটো সন্তান, এখন বলতে পারি আমরা হ্যাঁ, দুটো সন্তানই একসাথে বড় হচ্ছে, তাদের কাছ থেকে আপনাদের নিশ্চয়ই কিছু প্রত্যাশা আছে, ভালোবাসা যেমন আছে, দায়িত্ব আছে, প্রত্যাশাও আছে। সেই প্রত্যাশার জায়গাটা কেমন? প্রত্যাশা বেসিক্যালি চ্যানেলাই অনেক কয়টা মৌলিক দায়িত্ব পালন করবার চেষ্টা করেছে শুরু থেকেই। যেমন একটা সময় শুধু টেলিভিশন নাটকের মধ্যে, টেলিভিশন ফিকশনের মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, ওনারা চলচ্চিত্রে এসছে এবং সম্ভবত 100-র অধিক সিনেমা বোধহয়, 136টা, মানে 100-র অধিক, হ্যাঁ 136টা সিনেমা প্রডিউস করেছে। তো একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ইন্ডিভিজুয়াল হাউস থেকে এত সিনেমা প্রডিউস করা বোধহয় বাংলাদেশে আর কোনো হাউস আছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, এত সিনেমা, মানে 30-40টা 50টা পর্যন্ত হয়তো। এখন মুভি মোগল তাকে বলা যায় আর কি, যে মুভি মোগল টাইটেলটা অন্যরা নিয়েছিল একসময়, আলমগীর পিকচার্স, এখন চ্যানেল আই মুভি মোগল। তো দেন আমার ধারণা যে আমাদের চলচ্চিত্র এই নতুন পরিস্থিতিতে, মানে এখনকার যে পরিস্থিতি, 2024-এর গণ আন্দোলনের পরের যে পরিস্থিতি, গণ অভ্যুত্থানের পরের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চ্যানেলে যদি আবার নতুন করে দায়িত্ব নেয়, যে কারণ চলচ্চিত্র একদম স্থবির হয়ে গেছে, ইনভেস্টমেন্ট নাই বলতে নাকি, মানে না একদমই নাই আর কি। হ্যাঁ, মানে নতুন ছবির কোনো গল্পই আমরা শুনতে পাচ্ছি না। তো যেহেতু চ্যানেলাই 136টা ছবি করেছে এবং এখন একটা স্থবির অবস্থা, তো আবার নতুন করে এই চলচ্চিত্রে একটুখানি প্রাণ সঞ্চালন করার সুযোগ আছে চ্যানেলে। আমরা যেহেতু চলচ্চিত্র নির্মাণের কথা বলছি, নতুনের সম্ভাবনার কথা বলছি, আমরা যদি একটু পুরাতনের দিকে ফিরে তাকাই, চ্যানেল আইয়ের যাত্রার শুরুর দিকে যখন ইমপ্রেস টেলিফিল্ম নতুন চলচ্চিত্র নির্মাণ শুরু করে নির্মাতাদের সাথে নিয়ে, সেখানে একদম শুরুর দিকে নির্মাতা হিসেবে নাম উঠে আসে আমাদের শ্রদ্ধেয় মতিন রহমানের কথা। তার রং নাম্বার চলচ্চিত্রটি ভীষণ জনপ্রিয়তা পায়। সেই চলচ্চিত্র নির্মাণের গল্পটা একটু শুনি, চ্যানেলের সাথে কাজ করার তখনকার অভিজ্ঞতা কী ছিল এই সিনেমা নিয়ে? আমি দ্বিতীয়, কিন্তু আমার আগে মোস্তফা সরোয়ার ফারুকী ব্যাচেলার দিয়ে চ্যানেলের সম্ভবত শুরু আর কি। আচ্ছা, তো আমাদের সাথে চ্যানেলে, আমার সাথে বিশেষ করে চ্যানেলের সম্পর্কটা একটু অন্যরকম ছিল। সেটা হলো যে চ্যানেলে যখন সে বেলি রোডে মানে শুরু, তাদের যাত্রা শুরু, তখন পাশাপাশি একটা বিশ্ববিদ্যালয় ছিল, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়। তো চ্যানেলের সব গাড়ি ওখানে থাকতো, আমরা সে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম অথবা পড়াতাম। সেই সময় তারা একটা ছবি নির্মাণ করে আর কি, যেটা গুলজার এবং মৌসুমী বানিয়ে, আমার কাজী নজরুল ইসলামের গল্প আর কি, মিহিরজান আর কি। তো ওই সময় থেকে চ্যানেলের সঙ্গে আমাদের একটা সম্পর্ক, কারণ পাশাপাশি তো আড্ডা মারতেই যেতাম, এখানে হাসান ভাই আছেন, এই আছেন। তো সেই থেকে এই আমি যদি বলি যে রং নাম্বার কিন্তু এটা মানে ঘটনা এবং দুর্ঘটনার মধ্যে দিয়ে তৈরি আর কি। মানে এটা গল্পটা রেডি হয়ে গেছে, এটা পরিচালক কে হবে, নায়ক কে হবে, এই নায়ক কিন্তু এই গল্পটা নিয়ে 3-4জন, ফেরদৌস বলেন, মাহফুজ বলেন, সবাই কিন্তু ঘুরছে যে এই গল্পটা নিয়ে একটা ছবি তৈরি হবে আর কি। কিন্তু আলটিমেটলি ফেরদৌসও হলো না, মাহফুজও হলো না, হয়ে গেল আমাদের রিয়াজ আর কি, এবং একটা নতুন নায়িকা আসলো আর কি। তো সেই যে একটা চমক ছিল যে আমরা একটা নতুন কিছু তৈরি করব বা আমরা নতুন কিছু শিল্পী তৈরি করবো, চ্যানেলে সবসময় তো একটা চ্যালেঞ্জ নেয় না, চ্যানেল চ্যানেল থেকে চ্যালেঞ্জ নেওয়ার আর কি। শ্রাবন্তীর মতন একটা মেয়েকে নিয়ে এসে সিনেমা বানালো আর কি। তো এটা সাংঘাতিক রকমের একটা আনন্দ ছিল, থ্রিল ছিল, এবং যতগুলো চরিত্র আনা হয়েছে সবগুলো একদম নতুন নতুন, কাদের ভাই তাদের ভাই। তো সেই অভিজ্ঞতাগুলো সত্যি খুব রোমাঞ্চকর ছিল। আমরা আরো শুনবো, তবে এই মুহূর্তে আমরা দর্শকদেরকে একটি গান দেখাতে চাই, গানের কিছু অংশ দেখাতে চাই। চলুন প্রিয় দর্শক, রং নাম্বার চলচ্চিত্রের একটি অংশ, মানে গানের অংশ দেখলাম, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে একটা কারণে, যে দেখেন চ্যানেলের সাহস কত আর কি। এই গানটা রেডি হলো, কবি বকুল লিখলো, এই গানটা গাইবে কে? সাগর ভাই বললো এই গানটা তো সাবিনা ইয়াসমিন গাইবে। সাবিনা ইয়াসমিন কিন্তু তখন ঢাকা নেই, ভারত থেকে কলকাতার বিমানের ভাড়া দিয়ে তাকে এনে গানটা রেকর্ড করা হয়েছিল।
যেটা সাবিনাই গাইবে, সাবিনার কণ্ঠে এই গানটা হবে আর কি। ডিটারমিনেশন। সেক্ষেত্রে আপনার সাহসিকতার কথাও কিন্তু বলতে হয়। আমরা টেলিভিশনে শ্রাবন্তীকে দেখলাম অভিনয় শিল্পী, তখন সে একজন নাটকের অভিনেত্রী হিসেবে, টেলিভিশনের নায়িকা। তাকে চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করানো একজন নায়িকা হিসেবে বড় পর্দায়, এটাও নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আপনার কাছে, সেই অভিজ্ঞতাটা একটু শুনি। ছিল, কারণ ব্যাপারটা তত না, কিন্তু শ্রাবন্তী নিজেই তৈরি ছিল আর কি, অভিনয়ে তাকে নতুন করে কিছু করতে হয়নি। কিন্তু একটা হয় কি, মানে একটা সময়ের অ্যাডজাস্টমেন্ট, যেটা সিনেমায় এক ধরনের সময়ে কাজ হয়, টেলিভিশনে এক ধরনের সময়ে কাজ হয়। টেলিভিশন চলছে তো চলছে, কিন্তু সিনেমাতে একটা সময় 12টা বেজে গেছে, 11টা বেজে গেছে, ওই সময় একটা ব্রেক দিতে হয় বা আমাদের কাজটা ছেড়ে দিতে হয়। এগুলো একটু ঝামেলা হয়েছিল, কিন্তু তারপরে সে খুবই আন্তরিক ছিল এবং পুরো ইউনিটটাই আন্তরিক ছিল। আর পিছনে ছিল তো হাসান ভাই, তো উনি একদম এমনভাবে দাঁড়িয়ে থাকতো যে সবাই কাজটা করতে বাধ্য হতো আর কি। বাহ। গিয়াসউদ্দিন সেলিম, আপনার সাথে একটু কথা বলবো এই বিষয়ে, যে আপনার মনপুরা চলচ্চিত্রের কথা যদি আমরা বলি, ফিল্ম নিয়েই কথা বলছি, মনপুরা চলচ্চিত্রের মাধ্যমে বাংলা ভাষাভাষী জনগণ তো আছে, পুরো বিশ্বব্যাপী বাংলা চলচ্চিত্রকে একটা স্থান আপনি দিয়েছেন, সেই জায়গা তো আছেই। তবে চ্যানেল আইয়ের সাথে আপনার প্রথম সিনেমা কোনটি ছিল? বেসিক্যালি মনপুরার টেলিভিশন রাইটটা চ্যানেল আই ছিল, আচ্ছা। মানে দেশের টেলিভিশন রাইটটা। এবং এইটা আমি যখন ছবিটা করতে থাকি, সে সময় আমার আসলে আবারও ওই টাকার সংকলন হচ্ছিল না। তো দেন আবার সাগর ভাইয়ের ধারস্থ হলাম, এবং সাগর ভাই প্রায় 1 বছর পর এটা ওনার টিভিতে হয়তো যেতে পারে সম্ভাবনা, এরকম একটা সম্ভাবনার ভিত্তিতে আমাকে যে পরিমাণ টাকা দরকার পুরো টাকাটা অ্যাডভান্স করে দিয়েছে। তো আচ্ছা, আমি বুঝতে পারলাম। তো যার পরিপ্রেক্ষিতে টিভি রাইটটা ওনার, কিন্তু এমনি এছাড়া চ্যানেলেতে আমি অসংখ্য কাজ করেছি, টেলিভিশন চ্যানেল আই ইয়ের জন্য। আর সিনেমা আমি করেছি শেষে পাপপুণ্যটা করেছিলাম। এবং চ্যানেলের সাথে কাজ করার একটা সবচেয়ে বড় সুবিধা আমি অ্যাজ এ মেকার হিসেবে ফিল করি, যে উনি রাইটার বা পরিচালকের পরিপূর্ণ স্বাধীনতার উপভোগ করা যায়। রাইট। আচ্ছা। আপনারা যেটা বারবার বলছিলেন যে নিশ্চয়ই এটা আপনাদের অনেক বিনয়ের জায়গা থেকেই বলছেন, যে আর্থিক সহযোগিতার জায়গা থেকে আপনারা বারবার দ্বারস্থ হচ্ছেন চ্যানেলের কাছে, কিন্তু সেটা কিন্তু নয়, যেহেতু প্রথমেই আপনারা বলেছেন যে পরিবার মনে করেন এবং একজন বড় ভাইয়ের কাছে সেই আবদারটি থাকা। এখানে আমি একটু কথা বলি, কেন আসলে আমরা খুবই ছোট লোকের মতো আর্থিক সাহায্যের কথা বলছি। কারণ আমরা যে ফিল্ম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, এইটা পুরোটাই নির্ভর করে, একদম পুরোটাই নির্ভর করে আসলে লেনদেন, অর্থের উপর। মানে আমরা হাজারটা ক্রিয়েটিভ ভাবনা ভাবতে পারি, হাজারটা খুব কিছু করে ফেলতে পারি, কিন্তু ইনভেস্টমেন্ট ছাড়া বা পুঁজি ছাড়া, টাকা ছাড়া, কারণ অনেক টাকার একটা সিনেমা, অনেক টাকার ইনভেস্টমেন্ট। তো এই দন্যতা হয়তো আমাদের সোনালী সময়ে ছিল না। মানে মতিন ভাইরা যখন একটা সময় ছিল আমাদের অন্যরকম প্রেক্ষাপট, অন্য, হ্যাঁ, কিন্তু সাগর ভাইয়ের ভূমিকাটা, চ্যানেলের ভূমিকাটা সবসময় আলাদা আর কি। কোনো প্রযোজক হিসাবে যেভাবে ট্রিটমেন্ট আমরা অন্য পরিচালক হিসাবে পেয়েছি প্রযোজকদের কাছ থেকে, সাগর ভাইয়েরা বা চ্যানেলে কখনো প্রযোজক না। এবং সাগর স্যার একজন স্বপ্নবাজ মানুষ, এবং তিনি যখন হ্যাঁ, প্রযোজক না, তারা অর্থের বিনিময়ে টাকা, যে অর্থের বিনিময়ে কাজটা করে দিতে হবে তা না। তারা সবসময় একজন নির্মাতাকে, একজন শিল্পীকে অথবা একজন ক্রিয়েটিভ মানুষকে এমনভাবে সাহায্য করতো যে সেও যেন ওই অংশের একটা অংশ পাঠ আর কি। কারণ তাদের মধ্যে সেই দূরদর্শিতাটা সে দেখেছেন সব সময় এবং তার পাশে আমি থাকতে যেটা চেয়েছেন। বলছি যে কোনো একজন, আমি একটা মনপুরা আমার প্রথম সিনেমা, হ্যাঁ, এবং তখন 35-এর সিনেমার কারণে এই সিনেমাটা ওনাদের দেখবারও কোনো সুযোগ নেই। 1 বছর আগে সিনেমা নির্মাণ মাত্র শুট শেষ হলো, দেখারও কোনো সুযোগ নেই, কোনো কিছু যে দেখে তারপর বলবে। কিন্তু যে ট্রাস্ট, যে সেলিম বানিয়েছে, নিশ্চয়ই কোথাও এটা যাবে, একটা জায়গা নিশ্চয়ই আছে। তো এই বিশ্বাসটা যে একজন মেকারকে ওর যখন, কারণ একজন ফিল্ম মেকার আমরা খুবই স্ট্রাগল সবসময় করতে হয়, বহু স্ট্রাগলের সাথে পুঁজির স্ট্রাগলটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশে বর্তমান সময়ে, বা আমি যতদিন ধরে সিনেমা বানাচ্ছি স্ট্রাগল করেই যাচ্ছি। তো সেক্ষেত্রে এই ট্রাস্ট করা যে হ্যাঁ, এই টাকাটা 1-1.5 বছর 2 বছর আগে পৃথিবীর অন্য কেউ দিবে না, আমি সেটাই বলছি।
এই জন্যই বারবার এটা বলা। কিন্তু আপনার চোখে যে স্বপ্নের দ্যুতি ছড়িয়ে যায়, জল জলে স্বপ্ন নিয়ে আপনি সিনেমা বানানোর কথা ভাবেন, সেই স্বপ্ন কিন্তু আসলে আমাদের চ্যানেলাইকে এবং আমাদের সাগর স্যার যিনি আছেন সকলের উপর অভিভাবক হিসেবে, সেই বিশ্বাসটি পায় আপনাদের এই অভিজ্ঞতা, এই স্বপ্নের প্রতি আসলে আপনাদের ডেডিকেশনের জন্যই আসলে। আমরা একটু অন্যান্য কাজের দিকেও যাই, শুধু সিনেমা না, আপনি পাপ্পুনের কথাও বলছিলেন, আপনার আরেকটি জনপ্রিয় সিনেমা, সেখানে আসলে কাজ করেছেন কিভাবে? ওইটাও আসলে প্রথমে শুরুতে একটা অদ্ভুতভাবে এটা একটা টেলিফিল্ম ধরনের কিছু একটা হবে, এইভাবে স্টোরিটা লেখা হয় আর কি প্রথমে শুরুতে। কিন্তু এর ভেতরে আসলে সিনেমার সম্ভাবনাটা যখন আমরা সবাই মিলে দেখতে পাই, তখন ধীরে ধীরে আসলে এটা আর সিনেমার রূপ নেয়। এটা একটু ডিফারেন্ট সময়ের ছবি পাপুনো, কারণ তখন 35-এ যখন বানিয়েছেন মনপুরা, তারপর থেকে এই মিডিয়ামটা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে এসেছে, অনেক পরিবর্তনের পরে আরেকটি সিনেমায় কাজ করা, এবং সেই গল্পে অনেক নতুন টেকনোলজি আপনি ইউজ করেছেন, নতুন একটি প্ল্যাটফর্ম। আসলে সেই ডিফারেন্স কিরকম ছিল পাপুনো থেকে মনপুরার? না না, মনপুরের পরে আমি আসলে ডিজিটাল ফর্মে স্বপ্নজাল বানিয়েছি, তারপরে পাপুন্ন। আচ্ছা, তো দেন একটা প্র্যাকটিস তো এর মধ্যে হয়ে গেছে যে, আর ততদিনে আমাদের এখানকার ডিজিটাল যে সেট আপ দরকার, যা যা টেকনোলজি দরকার, ওইটা অ্যাভেলেবেল একদম প্রপারলি, যে আমরা তখন রেড ক্যামেরা চলে আসছে, রিয়েলেক্সা চলে আসছে, এবং আন্তর্জাতিক মানের রিডিং স্যুট চলে আসছে, কালার গ্রেডিং আমরা খুব ঠিকঠাক মতো করতে পারি, সাউন্ড ঠিকঠাক মতো হয়। তো এক্ষেত্রে অ্যাজ এ প্রোডাকশন এটা ইটস এ কমপ্লিট প্রোডাকশন আর কি, যে ঠিকঠাক ওর ভিজুয়াল বলি আর টেকনিক্যাল কোয়ালিটিস বলি ঠিকঠাক আছে, এবং এক্ষেত্রে এটা একটু লগ্নি হয়তো বেশি হয়, এবং সেটা আমরা খুবই আরামসে করতে পেরেছি, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, পাপুনের কথা যখন বলছি তখন তার একটি গান আমরা এখন দর্শকদের সাথে নিয়ে দেখে আসি। চলুন প্রিয় দর্শক। নাম রে পথে উথাল পাথাল হিয়া, সখা উথাল পাথাল হিয়া, হাতের পরে হাতরা খিলাম যাইস না রে পালাইয়া, সখা উথাল পাথাল হিয়া, আজ ছড়াবো বকুল অভিমানী কাশ ফুল তোকে ডাকে ইশারায়, ভুলে হোক কোটি ভুল আজ লেগেছে আগুন চল হারায় অজানায়, ফুলে 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 দোলে দোলে হে হে হে, তুই দক্ষিণা হাওয়া, তুই ঢেউয়ে তোলা সুর, তুই শালিকের ডানায় লেগে থাকা যেন ঝলমলে রোদুর, তুই বৃষ্টি হয়ে আয় আজ রোদের পালা, তুই ফুল পাতাদের সাথে নিয়ে আমায় আঁকড়ে ধরে থাক। আজ ছড়াবো বকুল অভিমানী কাশ ফুল তোকে ডাকে ইশারায়, ভুলে হোক কোটি ভুল আজ লেগেছে। কি মুগ্ধ হয়ে আপনি দেখছিলেন, আমি সেটাই খেয়াল করছিলাম। নিজের কাজ এরকম পর্দায় বসে দেখতে কেমন লাগে? না, অনেকদিন পর দেখলাম তো, এটা কোভিডের সময় শ্যুট করা, তো কোভিডের মধ্যেই এই গানটা আমরা শ্যুট করেছিলাম কোভিডের মধ্যেই, তো এবং খুবই রেস্ট্রিকশন তখন, এবং খুব ছোট্ট টিম নিয়ে আমরা এই কাজটা তখন, ওই এটা মানিকগঞ্জে শ্যুট ছিল, ওইটার ওই সময়গুলোর কথা মনে পড়ে গেল। হ্যাঁ। চ্যানেলের আসলে অন্যান্য আরো অনেক কাজ আছে, বিশেষ করে নতুন মুখের সন্ধানে অনেকগুলো রিয়েলিটি শো চ্যানেলাই করে, যেমন চ্যানেলে সেরা কণ্ঠ, সেরা নাচিয়ে, লাক্স চ্যানেল সুপারস্টার, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। সেখান থেকে অনেক নতুন মুখ আমরা খুঁজে পাই যারা মিডিয়ায় এখন ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে আমরা সিনেমায় গান দেখতাম, সেখানে যে মূল চরিত্র নায়িকা হিসেবে আছেন, তাকেও আমরা এরকম একটি রিয়েলিটি শো থেকে পেয়েছি, নাচের মেয়ে। হ্যাঁ, নাচের মেয়ে। তার সাথে কাজ করা এবং তাকে খুঁজে পাওয়া, তাকে নিজের সিনেমায় কাস্ট করা, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। আমরা খুঁজতেছিলাম যে সাথী ওর রোলটা, বেসিক্যালি ওর বাবা হবে চঞ্চল, এখন চঞ্চলের মেয়ে হিসাবে আমরা যদি পরিমণিকে নেই তো এটা লোকেরা বিশ্বাসই করবে না। তো আমরা একটা বিশ্বাসযোগ্য মুখ খুঁজছিলাম, যে যেটা অনেক
এক্সপোজার নাই ইয়েতে ফিল্মে আর টেলিভিশনে, কিন্তু আবার অ্যাক্টিংটা ঠিকঠাক আছে, লুকটা ঠিকঠাক আছে। তো আমরা যখন চঞ্চলকে কাস্ট করলাম এবং চঞ্চলের স্ত্রী হিসেবে আমরা কাস্ট করলাম চুমকিকে, তো চুমকির সাথে সুমি ওর চেহারার একটা মিল আছে কিন্তু। আচ্ছা, তো মা মেয়ে একটা বিশ্বাসযোগ্য ভঙ্গি, এটা ছিল আসলে সুমিকে কাস্ট করার। আর নাচের মেয়েরা এক্সপ্রেশন অনেক ঠিকঠাক আছে আর কি, মানে ওরা আর যাই হোক এক্সপ্রেশনে ওদের সমস্যা হয় না। চঞ্চল চৌধুরীর কথা বলছিলেন, আপনার মনপুরা চলচ্চিত্রের মূল চরিত্রে তিনি অভিনয় করেছেন। তারপর আবার এই যে 10-12 বছর পরে এসে পাপ্পুনো সিনেমায়, সেখানে আবার তাকে একটা বাবার চরিত্রে কাস্টিং করা, এই যে একটা পরিবর্তন একজন অভিনেতার মাঝখানে এসে দেখা, তাকে কিভাবে পোট্রে করেন আলাদা আলাদা ভাবে এরকম চলচ্চিত্রের জায়গায়? চঞ্চল আমাদের সময়ে, ওকে আমি 2004-5 সাল থেকে, মানে প্রথমে ও মনপুরা করার আগে আমার সাথে একটা লম্বা সিরিয়াল করেছিল এনেছি সূর্যের রাশি নামে। ও আর জয়া ছিল কাপল ওই সময়। মানে ও তখন একদম ফ্রেশ, মানে তখন ওর বিজ্ঞাপনও ওই যে সরোয়ারের যে বিজ্ঞাপনটা ওইটাও করে নাই আর কি, ওই যে মা নিয়ে যে বিজ্ঞাপন, মোবাইল কিনে নিয়ে যাচ্ছে, গ্রামীণ ওইটা, ফোনের। হ্যাঁ গ্রাম, ওইটাও করে নাই, আচ্ছা। একদম ফ্রেশ, শুধুমাত্র আরণ্যক করে। অমি নামে একটা ছেলের ওই রোলটা 2-3-4 দিন শুটিং করার পর ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলো। হওয়ার পরে দেন বাবুভাইরে বললাম যে একটা ছেলে দেন ভাই, আমরা শুটিং বন্ধ করে দিলাম। তো বাবুভাই চঞ্চলরে পাঠাইলো। চঞ্চল যখন উড়ায় গানের টিচার, হ্যাঁ হ্যাঁ তো ও আমার বাসায় আসলো, আমি সোয়ানবাগে থাকতাম। তো আসার পরে আমি ওকে দেখেও একটা পাঞ্জাবি পরে একটা পায়জামা পরে আসছে ওই যে ইয়ে থেকে। তো আমি দেখলাম, দেখে তো বললাম যে এই স্ক্রিপ্টটা দিলাম ওরে, দেখে আমার মনে হলো যে ঠিক আছে, মানে ওকে ইয়াং। তো আমি ওর স্ক্রিপ্টটা দিলাম যে যা পড়গা, তারপর আমরা কথা বলবো না। ওটা 26 পর্বের স্ক্রিপ্ট, 26 এপিসোড। ও পরের দিন এই পুরো রাতের মধ্যে এই 26 পর্ব পড়ে সকালে আমাকে 10টা-11টা দিয়ে ফোন করে বলছে যে মানে ও খুবই উচ্ছ্বসিত আর কি জিনিসটা নিয়ে। তারপরে জয়েন করলো এবং সত্যি মানে ওর এই 2005 থেকে 2024 পর্যন্ত যত কাজ করেছে, ও খুবই গুরুত্বপূর্ণ একজন অভিনেতা আমাদের দেশের জন্য, এটুকু আমি শুধু বলবো। মানে ভার্সেটাইল, ও গান করতে পারে, হ্যাঁ যে কোনো চরিত্রে অভিনয় করতে পারে, রূপান্তর করে নিতে যে কোনো চরিত্রে ওকে। এই যে একজন তারকাকে তৈরি হতে দেখা, তাকে গড়ে উঠতে দেখা, তারপর যখন সে নাম যশ খ্যাতির একদম শিখরে পৌঁছে যায়, শুধু দেশ নয়, চঞ্চল চৌধুরীর কথা বা যাদের নিয়ে আপনারা কাজ করেছেন অনেকেই দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও তাদের অনেক সুনাম। এই যে তৈরি হয়ে যাওয়ার পরে এতগুলো কাজ যখন করছেন, তখন সে অনুভূতিটা কেমন থাকে একজন সদ্য তৈরি হওয়া তারার থেকে একজন খ্যাতিমান আমার কাছে স্টার? যেটা লাগে যে আসলে আমরা কাউকেই তৈরি করতে পারি না আসলে। এটা কি নির্মাতার কোনো গুণাগুণ নেই এই ক্ষেত্রে? অন্য আমি বলছি তো, আমি তো প্রায় 2000 লোকের সাথে কাজ করেছি। 2000 লোক তো আর চঞ্চল চৌধুরী হয়নি, জয়া হাসান তৈরি হয়নি আর কি। যে তৈরি হওয়ার সে নিজে নিজ থেকেই হয়। আমরা বড় জোর ওকে একটা রোল দিয়ে সহযোগিতা করতে পারি, একটুখানি আগায় দিতে পারি, সহযোগিতা করতে কিন্তু নিজের যদি ওই যোগ্যতা না থাকে, হাজার চেষ্টা করলেও ও দৌড়াতে পারবে না। আমরা পারবো না। নিজস্ব একটা ক্যালিভার তো অবশ্যই হ্যাঁ থাকতে অবশ্যই, হয়। মানে অভিনেতা তো ও চাইলেই যে কেউ অভিনেতা হতে পারে না আসলে। সত্যিই তাই। মতিন রহমান স্যার, আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি জনপ্রিয় সকল জুটিদের আপনার সিনেমায় কাস্ট করেছেন, যেমন আমরা যদি রিয়াজের কথা বলি, শাবনুরের কথা বলি, ফেরদৌসের কথা বলি, তারা তখনকার সময় অনেক জনপ্রিয় ছিলেন, আবার এখন তারাও এখন জনপ্রিয়, তবে এখনও কিন্তু একটা মডার্নাইজেশনের কারণে অনেক নতুন তারকা এসেছেন। তাদেরকে কখনো নিজস্ব সিনেমায় কাজ করানোর কথা ভেবেছেন? একজন নির্মাতা তো অবশ্যই ভাববে যে নতুন তারকাদের নিয়ে কাজ করবে, বা এখন অনেকেই ভালো করছে, কিন্তু একজন পরিচালক বা নির্মাতার কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, সবসময় যে কাজ করতে পারবে, কাজ করার সুযোগ আসবে এমন তো না। এখন হয়তো সেইভাবে আমি সুযোগ নেই না, কিন্তু অনেকেই ভালো কাজ করছে, যেটা আমাকে খুব আনন্দ দেয় এবং আমার মনে হয় এরা অনেক দূরে এগিয়ে যাবে আর কি। সেলিম যখন আছে, সেলিমদের মতন যখন অনেকেই আছে, এই নতুনদের নিয়ে এই যাত্রাটা অনেক দূরে এগিয়ে যাবে। আর একটা কথা যেটা বলি যে আমরা একটু আগে বলছি, একটা পালা বদলের মুহূর্তে আমরা আছি, দেশের সংকট মুহূর্ত থেকে একটা নতুন দিকে আমরা যাচ্ছি, চিন্তা ভাবনা চেতনায়। সেখানে চ্যানেলের কিন্তু অনেক ভূমিকা আছে, শুধু চলচ্চিত্র নির্মাণ করলে হবে না,
এখন যে চলচ্চিত্র নিয়ে ভাবনাটা শুরু হয়ে গেছে, বিকল্প ভাবনা, নতুন রকমের ভাবনা, এখানে চ্যানেল আইকে একটা স্ট্যান্ডিং পয়েন্টে দাঁড়াতে হবে। আমি এই তার জন্মদিনেই প্রত্যাশা করি, কারণ চ্যানেল আই পারে। চ্যানেল আই শুধু কিন্তু চলচ্চিত্র প্রযোজক নয়, চ্যানেল আই শুধু কিন্তু চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতা যেটা করে নানাভাবে করে। দেখেন, তারা প্রকাশনা করছে, তারা বিভিন্ন রকমের পুরনো যে সমস্ত ক্লাসিক ছবিগুলো সংগ্রহ করছে, আর্কাইভাল ভ্যালু দিচ্ছে। তো চ্যানেলে সব পারে। আমার মনে হয় এই চলচ্চিত্রের যে নতুন যে আমরা সংস্কার বলছি, নতুন পথের যে যাত্রা হচ্ছে, এখানে চ্যানেল আইকে একটা শক্তিশালী ভূমিকায় দাঁড়ানো উচিত, এই মুহূর্তে দাঁড়ানো উচিত আর কি। এই যে এই যাত্রায় আপনি বলছিলেন যে এই যাত্রায় কিন্তু ওটিটিও অংশ নিয়েছে। আমাদের মূলধারায় এখন একটা জি। খুবই জনপ্রিয় মাধ্যম চ্যানেল আইয়ের একটি ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে আইএসপিন, সেখানেও প্রতিনিয়ত কাজ হচ্ছে। এই যে ওটিটির ট্রান্সফরমেশনটা একজন 35 থেকে শুরু করে এখন পর্যন্ত ওটিটি, এই ট্রান্সফরমেশনকে কিভাবে দেখেন? এটা তো অবশ্যই দেখেন, আমরা তো একসময় যানবাহন আমাদের কি ছিল, গরুর গাড়ি, পালকি, বিয়ে হলে। এখন কি আমরা পালকিতে কি বিয়ে করছি? এটাকে আমরা যদি একটা ভেহিকল, একটা বাহন আর কি, এটা কিন্তু মাধ্যমগত একটা বাহন। নির্মাণ সে নির্মাতারাই করবে, অভিনয় শিল্পীরা সেই অভিনয়টিকে করবে, কিন্তু প্রচার মাধ্যমটা আলাদা। অতএব এটাকে অবশ্যই আমাকে স্বাগত জানাতে হবে। অবশ্যই স্বাগত জানাতে হবে। আমরা যদি আপনার গল্পগুলো যেগুলো নিয়ে কাজ করেছেন, যেমন মৌলিক গল্পে আপনি কাজ করেছেন, তেমনি সাহিত্য নির্ভর গল্প নিয়েও আপনার কাজের সম্পর্কে আমরা জানি, ভীষণ জনপ্রিয় কিছু কাজ রয়েছে, সেগুলো নিয়ে একটু শুনতে চাই। রাক্ষসী আপনার একটি সাহিত্য নির্ভর গল্প নিয়ে তৈরি চলচ্চিত্র, সেখানে কাজ করার অভিজ্ঞতাটা কীরকম? মৌলিক গল্পের ধারা একরকম থাকে, সাহিত্য নির্ভর গল্প যেটা তৈরি সেটিকে সিনেমায় রূপ দেওয়ার চ্যালেঞ্জেসগুলো ডিফারেন্ট। সেটা তো পরিচালকের দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা নির্মাতাই ভেবে নিচ্ছে যে অ্যাডাপ্টেশনটা করছে। সাহিত্য আর চলচ্চিত্রের ভাষা তো এক না, একটা বর্ণনা ভঙ্গির ভাষা আর একটা ভিজুয়াল ভঙ্গির ভাষা আর কি। সেটা একটা আলাদা পার্থক্যের ব্যাপারটা আছে। তবে কিন্তু রাক্ষসী কিন্তু এই ছবিটা কিন্তু আমার নির্মাণে হওয়ার কথা ছিল না, এর পেছনে একটা গল্প আছে, সুযোগ পেলাম বলে দিই। এই গল্পটি আমাদের ম্যাডাম রুজিনা তার পছন্দ হয় বহু আগে থেকে। সে নিজে এটার উপর স্ক্রিপ্ট করে আমাদের বিখ্যাত স্ক্রিপ্ট রাইটার আহমেদ জামান চৌধুরী, তাকে দিয়ে সে এটা স্ক্রিপ্ট করেছে। এই ছবিটা সে নির্মাণ করবে, পরিচালক হিসাবে নির্মাণ করবে এবং অভিনয় করবে, কারণ চরিত্রটা খুব লোভনীয়। বাংলা সাহিত্যে এ ধরনের চরিত্র পাওয়া যায় না যে নিজের স্বামীকে নিজে সে খুন করবে আর কি। তো এই যে একটা লোভ, প্রত্যেকটা গল্পের এক ধরনের কিন্তু একটা ম্যাজিক থাকে, যেটা নায়ক নায়িকারা খুব পছন্দ করে আর কি। তো এখন এই ছবিটা বানানোর জন্য বানাবে, সে একদমই প্রস্তুত হয়ে সম্ভবত সাগর ভাইয়ের কাছে আসছে, যে ছবিটা সে বানাবে সাগর ভাইয়ের সাথে থাকতে হবে আর কি। স্বাভাবিকভাবে সাগর ভাই, যেমন সেলিম ভাই বলছেন যে সাগর ভাইয়ের সব কিছু ভালো কাজে যেন আগায় যায় আর কি। তো উনি নিশ্চয়ই এটা বানাবেন বলে তার সাথে থাকবেন, অর্থনৈতিক সহযোগিতা করবে, যেভাবে একটা সহযোগিতা করবে আর কি। তখন চ্যানেল আইয়ের অফিস কিন্তু সেই ওই আপনার বেলের রোডেই ছিল আর কি। ঠিক আছে, সিদ্ধেশ্বরী। গল্প নিয়ে আলোচনা হচ্ছে, সব হচ্ছে। সম্ভবত এ কথা আমি পরে শুনেছি যে সাগর ভাই রুজিনাকে বলেছে যে দেখো, তুমি যে চরিত্রটার জন্য এই ছবিটা করতে চাচ্ছ, তুমি চরিত্রের প্রতি মনোযোগী থাকো আর কি। তুমি নির্মাণে যদি যাও তো ওটা আর আলাদা সত্তা আর কি। তুমি এই জায়গা থেকে সরে যাও, বরং চরিত্র নিয়ে থাকো, তোমার এই কাজটা ভালো হবে আর কি। তো এই আলোচনার পরবর্তী সময়ে ঠিক একটা দুপুরে, তখন 2টা কিংবা 2:15 বাজে, হাসান ভাইয়ের একটা ফোন যায় আমার কাছে যে আপনি একটু সুন্দর পোশাক পরে চলে আসেন। সব জন্য একটা নাটকীয়তা আর কি। তা আমি যথারীতি আমি বিশ্ববিদ্যালয়ে যাব, একটু আগে ওখানে যে হাজির, হাসান ভাইয়ের অফিসে হাজির, বললো সাগর ভাইয়ের রুমে যান। সাগর ভাইয়ের রুমে গেলাম, বললো এই শোনো, আপনাকে একটু মাইকের ইয়েতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু কথা বলতে হবে। মানে কী কথা? বললো যে কাজী নজরুলের রাক্ষসীটাও আপনি বানাচ্ছেন। তখনই কি প্রথম জানতে পারলেন আপনি? বানাচ্ছে মানে এটা বলে দেন, আপনি বলেন যে এই সাহিত্য নিয়ে একটা ছবি, এটা আমি নির্মাণ করছি। স্বাভাবিকভাবে এরকম একটা ক্যামেরা ছিল সাগর ভাইয়ের অফিসের ওই একটা স্টুডিও রুমে। আমি দাঁড়িয়ে বললাম যে এটা অতি শীঘ্রই গল্পটি, জাতীয় কবি নজরুলের গল্পটি চলচ্চিত্রের পর্দায় আসছে, ছবিটি আমি নির্মাণ করছি। ঘটনা শেষ। পরে বললো এখন আপনি উত্তরা চলে যান, যথারীতি আপনি 6 নম্বর সেক্টর 11 নম্বর রোড রুজিনের বাসায় চলে যান। তো এই যে এটা নাটকীয়তা হয়ে গেল, রুজিনা স্বাভাবিকভাবে তার পরামর্শ মেনে নিল, স্ক্রিপ্ট আমাকে দিল, রাক্ষসী যাত্রা শুরু। আমরা সেই রাক্ষসী চলচ্চিত্রের গানের একটি অংশ দেখে আসি আমরা। হ্যাঁ, দেখতে পারি। চলুন প্রিয় দর্শক। বাহ, এই যে এত বছর পরে স্ক্রিনে নিজের চলচ্চিত্র, নিজের কাজ করা একটি
চলচ্চিত্র দেখেন সামনে তখন কেমন লাগে? এমন দারুণ একটা গল্প বলার অভিজ্ঞতা থেকে নিজের গল্পগুলো স্ক্রিনে দেখা। তখন হয় কি, সেলিম যেমন বলছে যে করোনার ভিতরে শ্যুট করেছে কম লোক নিয়ে, যখনই নিজের কাজ আমরা দেখি সবসময় আমার একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়, স্মৃতিগুলো তাড়া করে আর কি, সেই পরিশ্রমগুলো, সেই আনন্দগুলো, সেই কোলাহলগুলো আমাদেরকে মুখর করে রাখে আর কি। অনেক গল্প থাকে তো নির্মাণের পেছনে। আচ্ছা, এই যে এখন 25 থেকে 26-এ পদার্পণের আমাদের এই যে যাত্রা, পেছনে আমাদের আরো অনেক স্মৃতি রয়েছে, আপনাদের রয়েছে, কারণ যেহেতু সবাই আমাদের পরিবারের সদস্য, শিল্পী, নির্মাতা সকলকে নিয়ে আসলে চ্যানেল আই পরিবার পরিপূর্ণতা পায়। আগামীর এই পরিপূর্ণতার যাত্রায় আপনারা সাথে থাকবেন চ্যানেল আইয়ের, এবং যে বিশ্বাসটি আপনারা চ্যানেল আইকে করেছেন সে একই বিশ্বাস সম্পূরকভাবে আপনাদের প্রতিও চ্যানেল আইয়ের রয়েছে। এই যাত্রায় আপনাদেরকে সবসময় পাশে পেতে চাই, আমাদের যে কোনো আনন্দ আয়োজনে, যে কোনো সংকটের সময়। বিদায় বেলায় চলে এসেছি। আমাদের আনন্দ আয়োজন তো চলতে থাকবে, আমাদের যাত্রা পথ সুগম হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শকদের থেকে তাহলে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। গল্পে আড্ডায় ভীষণ স্মৃতি রোমন্থন হয়ে পড়ছিলেন আমাদের আজকের আমন্ত্রিত অতিথিরা। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এই স্মৃতির যাত্রায় চ্যানেল আইয়ের সঙ্গে হওয়ার জন্য, চ্যানেল আইয়ের সাথে থাকার জন্য। আগামীতেও আপনারা এমনটিভাবেই চ্যানেল আইকে আপনাদের আস্থার জায়গা দিবেন, সেই প্রত্যাশাটি রেখে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।